চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় শুক্রবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়। পাকিস্তানের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এ সময় সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিদ্যমান ভূকৌশলগত পরিস্থিতি নিয়ে বিস্তৃত পর্যালোচনা করেন। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা স্পষ্ট করে বলেন যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেওয়া হবে এবং এই জবাব হবে কঠোর। পাশাপাশি পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যে কোনো মূল্যে সম্মান জানানো হবে। পাকিস্তানের ISPR জানায়, পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা দৃঢ় সংকল্পের সঙ্গে মোকাবেলা করা হবে এবং পরাজিত করা হবে। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের 2 মাসের খাবারের মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সীমান্ত রেখার কাছের 13টি নির্বাচনী এলাকার মানুষকে 2 মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে। এছাড়াও এই এলাকাগুলোর মানুষের খাবার, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। এছাড়া পেহেলগামে হামলায় সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী, এমন আশঙ্কায় 10 দিনের জন্য বন্ধ করা হয়েছে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা। যদিও পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন, গরম বেড়ে যাওয়ার কারণে মাদ্রাসাগুলো ছুটি দেওয়া হয়েছে। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হামলার টার্গেট হতে পারে এসব মাদ্রাসা, যে কারণে এই পরিস্থিতিতে 10 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর বাঁধ বা এই জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, তাহলে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। জিও নিউজের নয় পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। তিনি বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কেন্দ্র করে গত 11 দিন ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার 2 চিরবৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মোদি। সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে খাজা আসিফ মনে করেন এখনও 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি, এখনও এমনটা ভাবার সময় আসেনি। গত 17 এপ্রিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি স্পষ্ট ও দায়িত্বশীল প্রস্তাব দিয়েছিল হামাস, কিন্তু ইসরায়েলি সরকার সেটি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটির কর্মকর্তা আব্দুল রহমান সাদিদ। প্রস্তাবিত ওই চুক্তিতে ছিল গাজায় আগ্রাসনের বিরুদ্ধে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব, সেই সাথে আরও ছিল গাজা থেকে দখলদার সেনাদের প্রত্যাহার, গাজার উপর অবরোধ প্রত্যাহার, গাজায় ত্রাণ প্রবেশ ও পুনর্গঠন কার্যক্রম শুরুর প্রস্তাব। বিপরীতে একসাথে হামাসের হাতে থাকা সব ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া হবে। হামাসের প্রস্তাবে বলা হয়েছে, 5 বছর মেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর গ্যারান্টর হবে এবং গাজা উপত্যকা পরিচালনার জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হবে। আব্দুল রহমান সাদিদ আরও বলেন, গাজা পরিচালনার জন্য যে কমিটি গঠন করা হবে তাতে থাকবেন দক্ষ টেকনোক্র্যাটরা, যারা পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবেন। এর আগে দেয়া মিশরের প্রস্তাবটির আলোকে হামাস গাজা শাসন বিষয়ক এই প্রস্তাব দেয়। সাদিদ বলেন, হামাস কর্মকর্তারা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় নিয়ে দৌড়ঝাঁপ করলেও ইসরায়েলি
সরকার তা প্রত্যাখ্যান করেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সরকার যুদ্ধ বন্ধ করার বদলে ফিলিস্তিনিদের হত্যা ও ক্ষুধায় মারার পরিকল্পনা করছে। একই সাথে তারা ইসরায়েলি বন্দীদের জীবনও হুমকির মুখে ফেলেছে। এই হামাস নেতা বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তার সেনাদের জীবনের কোনো মূল্য নেই, এমনকি পণবন্দীদের জীবনেরও কোনো মূল্য নেই। তিনি তার রাজনৈতিক এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছেন। এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েলের লোকসানের পাল্লা ভারী করছে জেনেও নেতানিয়াহু থামতে চাইছেন না। সৌদি আরবের কাছে 1000 AIM 120 C8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই 1000 ক্ষেপণাস্ত্রের সম্মিলিত মূল্য $350 কোটি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি 1000 AIM 120 C8 ক্ষেপণাস্ত্র, 50টি আমরাম গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল সৌদি। তাছাড়া চলতি মে মাসে সৌদি আরবের সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সফরে সৌদির কাছে $10,000 কোটি সমপরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ইতিমধ্যে দেশটির আইনসভা কংগ্রেসকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সম্প্রতি প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেন তিনি। সেটি ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর। সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। 2017 সালে যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সেবার নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদিকে বেছে নিয়েছিলেন তিনি। মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। মাল্টা উপকূলে আন্তর্জাতিক সমুদ্র সীমায় এই হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে। মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে এই তথ্য জানায়। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংগঠনটি বলছে, নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখভাগে সশস্ত্র ড্রোন দিয়ে 2 বার হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠামোয় বড় ধরনের ফাটল দেখা দেয়। তবে এই বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ত্রাণবাহী জাহাজটি বর্তমানে মাল্টা উপকূল থেকে 14 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজে গাজাবাসীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি অধিকার কর্মীরা ছিলেন। তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে জাহাজের জেনারেটর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে জাহাজের উপর আগুন জ্বলছে এবং বিস্ফোরণ ঘটছে। জাহাজে 12 জন নাবিক ও 4 জন বেসামরিক নাগরিক ছিলেন বলে জানিয়েছে মাল্টা সরকারের এক বিবৃতি। তারা সবাই সুস্থ আছেন। জাহাজটিকে সহায়তা করতে কাছাকাছি থাকা একটি টাগ বোটকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মাল্টা সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, 21টি দেশের অধিকার কর্মীরা জাহাজটিতে ছিলেন। ইসরায়েলের বেআইনিভাবে গাজা অবরোধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদ এবং গাজাবাসীর জীবন রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা যাত্রা করেছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় চলমান অবরোধ ও আন্তর্জাতিক সমুদ্র সীমায় আমাদের বেসামরিক জাহাজে বোমা হামলা সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব চাইতে ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবশ্যই তলব করতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মার্চের মাঝামাঝি থেকে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর 2 মাস ধরে উপত্যকাটি কঠোরভাবে অবরোধ করেছে দেশটি। গাজায় তারা কোনো খাবার, জ্বালানি, ঔষধ সহ জীবন রক্ষাকারী অন্যান্য জিনিসপত্র নিতে দিচ্ছে না। ইসরায়েলের বিমান বাহিনী এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারপন্থী বন্দুকধারী ও সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর এই হামলা চালানো হলো। শুক্রবারের হামলাটি এই সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় হামলা এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অঞ্চলে হামলা দেশটির নতুন নেতৃত্বের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট হুসেইন আল শারার প্রাসাদের এলাকা সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই হামলা সিরিয়ার নেতাদের প্রতি একটি বার্তা। তারা বলেন, এটি সিরিয়া সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা। আমরা দামেস্কের দক্ষিণ দিক থেকে সেনা প্রত্যাহার ও দুরুজ সম্প্রদায়ের কোনো বিপদ হতে দেব না। সিরিয়া সরকারপন্থী গণমাধ্যমগুলো জানিয়েছে, পিপলস প্যালেসের কাছে শহরটির পাশের একটি পাহাড়ে এই হামলা চালানো হয়। বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসনামলে গুম, খুন ও বিচার
বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে আল জাজিরা, যেখানে নিরপরাধ ব্যক্তিদের হত্যা, ভিন্নমত দমনে আয়নাঘর তৈরি করা এবং হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সাধারণ মানুষকে গুলি করে হত্যার তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পাশাপাশি হাসিনার শাসনামলে কিভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে সে বিষয়েও তথ্য প্রমাণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। আল জাজিরা তুলে ধরে 2014 সালে নির্বাচনে জয়ের জন্য হাসিনা কিভাবে গুমের রাজনীতি শুরু করে। তৎকালীন সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজেদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে হাসিনা সরকার। এরপর আর সাজেদুলকে ফিরে পায়নি তার পরিবার। They were not criminals. They were activists, strong organizers for opposition party. সঞ্জিদা ইসলাম তুলি গুমের শিকার সাজেদুল ইসলামের বোন। নিজের ভাইকে না পেয়ে গুম হওয়া ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে মায়ের ডাক নামে একটি সংগঠন চালু করেন। শুরুতে 8টি পরিবার নিয়ে যাত্রা করলেও এই সংগঠনে এখন প্রায় 1000 গুমের শিকার পরিবার অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় এখনো অপেক্ষায় থাকেন তারা। Every day, every night they pray for their son, for their husbands, for their fathers return. They want them alive back. তারা জীবিত আছেন কিনা মৃত তাও জানেন না স্বজনরা। ট্রেন লাইনে ফেলে দেওয়া হয় জীবিত অথবা মৃত ব্যক্তিকে, কাউকে কাউকে ব্রিজের উপরে নিয়ে গুলি করে মারা হয়। হাসিনার এমন নৃশংসতা থেকে জীবিত ফিরে আসা আলোচিত দুইজন ব্যক্তি হলেন হুম্মাম কাদের এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 5 আগস্ট হাসিনা পালানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই দুজনের সঙ্গেও কথা বলেছে আল জাজিরা। শুধু হুম্মাম কাদের ও আমান আজমি দুজনকে আটকে রাখা হয় আয়নাঘরে। ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত নির্জন অন্ধকার রুমে বছরের পর বছর আটকে রাখা হয় তাদের। I never slept at night. I could never sleep at night. Every night anxiety, worry. তারা আল জাজিরাকে জানিয়েছেন আয়নাঘরে যাদের রাখা হতো তাদের সব সময় হাত বেঁধে রাখা হতো, কারোর সাথে দেখা করতে ও কথা বলতে দেয়া হতো না। আল জাজিরাকে আব্দুল্লাহ আমান আজমি জানান অন্ধকার একটি সরু রুমে তাকে চোখ বেঁধে মুখোশ পরিয়ে রাখা হতো। আশপাশের কোনো শব্দ শুনতে পেতেন না তিনি। Every time just handcuffed, blindfolded, the mask on. The doors and windows are all closed. ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর একে একে সামনে আসতে থাকে আয়নাঘরের চিত্র। গত ফেব্রুয়ারি মাসে গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত এসব গুম ঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যারা হাসিনার আমলে গুম হয়ে আয়নাঘরে ছিলেন তারা প্রধান উপদেষ্টাকে তাদের উপর নির্যাতন অত্যাচারের চিত্র তুলে ধরেন। হাসিনার আমলে গুমের শিকার আরেকজন রাজন ব্যাপারী তার গুম হওয়ার কারণ এবং তার উপর চালানো নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটিকে রাজন জানিয়েছেন খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলাগুলোর বিচারের ত্রুটি নিয়ে একটি বই লেখেন তিনি। এই অপরাধে তাকে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পিক করে পিছন থেকে এসে এইভাবে ধরে কোমরে বেল্টে ধরে গান বের করে। মুখে কালো কাপড় বেঁধে রাজনকে কোথায় নিয়ে যাচ্ছিল তখন কিছুই জানতেন না তিনি। এমনকি গাড়িতে তোলার সময় তার মাথায় বন্দুক দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। দিনের পর দিন নির্যাতন করে তার কাছ থেকে জানতে চাওয়া হয় খালেদা জিয়াকে নিয়ে কেন বই লিখেছেন তিনি। তোমাকে আমরা এখন ক্রস ফায়ার দিব। নিজের উপর নির্যাতনের বিষয় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজন। তার পায়ের তলা থেকে শুরু করে কোমর পর্যন্ত পিটিয়ে জখম করে ফেলা হয়। 2 হাতের আঙুল ভেঙে ফেলা হয়। এমনকি পায়ের নিচে লোহার তারকাটা দিয়ে তার উপর দাঁড় করিয়ে রাখা হতো রাজনকে। এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো? তখন তারা মোটা লাঠি দিয়ে এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত পেটাতো। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়েছিল হাসিনা সরকার। এসব তথ্য প্রকাশ করে আল জাজিরা। আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের দখলে থাকা বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগের অনুসারীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আইএমএফ এর সাবেক অর্থনীতিবিদ এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর আল জাজিরাকে জানিয়েছেন শেখ হাসিনার শাসন ব্যবস্থায় ব্যাংক ডাকাতি হয়েছে। হাসিনা বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। I have never seen in my 28 years of IMF career in any country this level of
state intervention. তিনি বলেন, শুধু ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, নিয়ন্ত্রণের নামে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ডাকাতির সুযোগ করে দেওয়া হয়েছে, আর এসব অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে। Not to control those banks only, control and rob. Take the money out of the country. অর্থ পাচারের অনুসন্ধানে আল জাজিরা তুলে ধরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব। হাসিনার সুবিধাভোগী এই মন্ত্রী লন্ডনে প্রায় $50 বিলিয়ন সম্পদ গড়ে তুলেছেন। 2023 সালে আল জাজিরার অনুসন্ধানে দেখা যায়, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 350টিরও বেশি বাড়ি কিনেছেন সাইফুজ্জামান। শুধু শেখ হাসিনার এমপি, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি নয়, শেখ পরিবারের অর্থ লোপাটের চিত্র তুলে ধরেছে আল জাজিরা, যেখানে হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। তারা দাবি করেছে, আওয়ামী লীগের কারণেই লন্ডনের একাধিকবার নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসাবে এখানে দাঁড়াতে পারতাম না। 2015 সালে নির্বাচিত হয়ে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। নির্বাচিত হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার লবিস্ট হয়ে কাজ করেছেন টিউলিপ। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক চুক্তিতে বড় ভূমিকা ছিল টিউলিপের। এই চুক্তির কারণে ব্রিটেনে টিউলিপের বিরুদ্ধে ঘুষের মামলা চলমান রয়েছে। পরে দুর্নীতির দায়ে ব্রিটেনের দুর্নীতি দমন এমপির পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। এছাড়া সিঙ্গাপুর ও আমেরিকা সহ বিশ্বের কয়েকটি দেশের বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার বিরুদ্ধে। অর্থ পাচার, দুর্নীতি, গুম, হত্যা সহ ক্ষমতার লোভ হাসিনাকে স্বৈরশাসক করে তোলে। এর ফলে বিরোধী মত দমনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় শেখ হাসিনা। দমন পীড়ন করে দীর্ঘ 16 বছর ভোটবিহীন সরকার গড়ে তোলেন তিনি। তবে গত বছরের আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। জাতিসংঘের হিসেবে মাত্র 3 সপ্তাহের আন্দোলনে 1400 মানুষকে হত্যা করেছে হাসিনা, একটি গণতান্ত্রিক দেশে যা নজিরবিহীন ঘটনা। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, আন্দোলন চলাকালীন তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল হাসিনা। দেশ থেকে অনেকেই তাকে ফোন করে দেশে না আসার পরামর্শ দেন। Don't come back because things are getting very hot here. Don't come back because the moment you land you'll end up in jail. শেখ হাসিনার নির্যাতন থেকে বাদ যাননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্ন সময় আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয় নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসকে। এছাড়া হাসিনা নিজে একাধিকবার মোহাম্মদ ইউনূসকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। আল জাজিরা তাদের ডকুমেন্টারিতে বলেছে, যাকে হাসিনা জেলে ভরতে চেয়েছে, যার প্রতি ঘৃণা ছড়িয়েছে, সেই ডক্টর ইউনূস এখন দেশের প্রধান ব্যক্তি। শেখ হাসিনাকে হটিয়ে দল মত নির্বিশেষে ডক্টর ইউনূসকে সমর্থন দেয় আন্দোলনকারীরা এবং দেশের সর্বস্তরের জনগণ। যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। তারা জানিয়েছেন আন্দোলনের সময় কেমন কেটেছে তাদের। There is a lot of people killed in this movement and there was the terrible experience. আমাদের আর পিছে পিরোর মানে তাকানোর কোনো সুযোগ নেই। যদি আমরা বাসি আমরা হচ্ছে কি এই যে ফ্যাসিস্টকে খেদানো স্যার আমাদের আর কোনো ওয়ে নেই। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা, নিজের শাসন আমলে দ্বিমত পোষণকারীদের গুম, খুন এবং ভোটারবিহীন নির্বাচনে 16 বছর ক্ষমতায় থাকা হাসিনা পেয়েছিলেন মাদার অব হিউম্যানিটি উপাধি। তবে হিউম্যানিটির ছিটে ফোটাও ছিল না তার মধ্যে। হাসিনা মানবিকতা পেছনে ফেলে একজন খুনি, একনায়ক শাসক হিসেবে দেশ ছেড়ে পালিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাজারজাত করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। যুক্তরাষ্ট্রসহ ভারতের বিভিন্ন মিত্র দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে গ্রহণ করেনি, বরং এই ঘটনাকে অনেকে দেখছে ভারতে, বিশেষ করে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে মোদীর দমন নীতির প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ সমস্যা হিসেবে। পাহেলগামের ঘটনায় পাকিস্তান জড়িত এই মর্মে ভারত এখন পর্যন্ত ন্যূনতম কোনো প্রমাণ হাজির করতে পারেনি। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে দৃঢ়ভাবে এই ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তদন্তের জন্য। ভারতের পক্ষ থেকে একবারও এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়নি।
কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ এবং একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপও ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে মোদী সরকার দেশের অভ্যন্তরে তাদের দলের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। একইভাবে এই হিন্দুত্ব কার্ডের উপর ভিত্তি করেই মোদী এই অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার কার্যক্রম চালিয়ে আসছে শুরুর থেকে। তারই অংশ হিসেবে সর্বশেষ পাহেলগামের ঘটনাকেও মোদী সরকার ব্যবহার করতে চেয়েছিল আঞ্চলিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে। মোদী সরকার চেয়েছিল এই ঘটনার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা এবং একঘরে করতে। পাকিস্তান বেশ কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিবাদে জড়িত। দেশটির অর্থনীতি বর্তমানে দুর্বল। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেবলমাত্র চীনের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। পশ্চিমা বিশ্বের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক তেমন ভালো নয় বিভিন্ন কারণে। এই সময়টাকে ভারত বেছে নিয়েছিল পাকিস্তানকে আরেক দফা আঘাত করে বড় মাত্রায় কাবু করতে। ভারতের পরিকল্পনা ছিল পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথের কাছে। রাজনাথ সিং পাকিস্তানকে অভিযুক্ত করেন এই অঞ্চলের শান্তি বিনষ্টের জন্য। পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসের মদতদাতা হিসেবে আখ্যায়িত করে রাজনাথ সিং পেট হেগসেথের অনুমতি চান ভারতের আত্মরক্ষার পদক্ষেপ গ্রহণের। যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ যেমন আমলে নেয়নি, তেমনি কোনো পাত্তা দেয়নি পাকিস্তানে ভারতের হামলা পরিচালনার আবেদনকে। বরং শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানে আঞ্চলিক বা বড় কোনো যুদ্ধ এড়িয়ে চলার জন্য। জেডি ভ্যান্স বলেছেন, ভারতের এমন কোনো পদক্ষেপ নেওয়া সঠিক হবে না যাতে আঞ্চলিক সংঘাত এড়িয়ে যেতে পারে। রাজনাথ সিং পেট হেগসেথ টেলিফোনে আলাপের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। ট্রাম্প ঘনিষ্ঠ প্রভাবশালী একাধিক সিনেটর পাকিস্তানের ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘাতের ঘোরতর বিরোধী প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ভারতের আশা ছিল কোয়াড মিত্র অন্যান্য দেশ যেমন জাপান, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা কিছু প্রভাবশালী দেশও ভারতের পক্ষে দাঁড়াবে এবং পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করবে। কিন্তু কোনো দেশের পক্ষ থেকেই ভারতের প্রতি এই ঘটনায় কোনো সাড়া মেলেনি। তবে মোদী সরকারের লাভ যা হবার সেটি হয়েছে তার অভ্যন্তরীণ অবস্থা কিছুটা শক্তিশালী করার ক্ষেত্রে। পাহেলগামের ঘটনায় নতুন করে চাঙ্গা হয়েছে ভারতের মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদ। আর এটি হলো বিজেপি ও মোদীর প্রধান রাজনৈতিক ফায়দা হাসিলের প্রধান হাতিয়ার। বিশ্লেষকদের মতে বিহারে আসন্ন রাজ্যসভা নির্বাচনে মোদীর শরিক নীতিশ কুমারের দলের পক্ষে ভোট টানতে সহায়ক হতে পারে পাহেলগামের ঘটনা। এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার ও ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকরের বরখাস্ত নিয়ে বিতর্ক চলছে ভারত ও পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, সুজিত পুষ্পকরকে বরখাস্ত করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে না চাওয়ার কারণে। গত বুধবার রাতে কাশ্মীর সীমান্তে ভারতের 4টি রেফালে ফাইটার জেট মহড়া চালায়। এ সময় পাকিস্তান ও তাদের এলাকায় আকাশে ওড়ায় যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান আকাশে ওড়ার পর সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায় ভারতের রেফালে ফাইটার জেট। এই ঘটনায় ওই দিন বরখাস্তের খবর আসে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান সুজিতের। তবে সুজিতের বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমের খবর অস্বীকার করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে 30 এপ্রিল স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন তিনি। গোটা সিরিয়া জুড়ে শুক্রবার ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক সহ হামা, লাতাকিয়া, দারা, হোম সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও সিরিয়ার দক্ষিণ গেটে এই ধরনের হামলা ঘটে। শুক্রবার ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, সামরিক স্থাপনা ও অস্ত্রগুদাম। 2024 সালের 8 ডিসেম্বর গণহত্যাকারী বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর টানা 1 সপ্তাহ ধরে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলার মাধ্যমে ইসরায়েল ধ্বংস করে দেয় সিরিয়ার 90% সামরিক শক্তি। 5 মাসের মাথায় ইসরায়েল সিরিয়ার স্বাধীনতার সার্বভৌমত্বকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে দেশ জুড়ে বিমান হামলা পরিচালনা করল। শুক্রবার সিরিয়া জুড়ে ইসরায়েলের এই হামলায় শঙ্কায় পড়েছে তুরস্ক, কারণ তুরস্ক চেষ্টা করছে সিরিয়া পুনর্গঠনে। এই লক্ষ্যে সে সিরিয়ার পেছনে একতাবদ্ধ করার চেষ্টা করছে বিভিন্ন আরব দেশকে। বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি সিরিয়ায় বিমান হামলা বন্ধ না করে তাহলে কোনো কাজে আসবে না সিরিয়া ঘিরে তুরস্কের কোনো উদ্যোগ। আর সিরিয়া রক্ষায় তুরস্কের সামরিক উদ্যোগ মানে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়া। আল জাজিরার খবরে বলা হয়েছে, কোনো বাধা ছাড়া সিরিয়ার রাজধানীর আকাশে উড়েছে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন, নির্বিঘ্নে পরিচালনা করেছে বিমান হামলা। শুক্রবারের হামলার মাত্র 2 দিন আগে ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ার দামেস্ক সহ দক্ষিণ অঞ্চলে। সিরিয়ার দক্ষিণে গত 1 সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়েছে দ্রুজ সম্প্রদায় ও সিরিয়ান আর্মির মধ্যে।
এই সংঘাতে নিহত হয়েছে শতাধিক সিরিয়ান। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে ইসরায়েল 2 দিন আগে হামলা চালিয়েছে সিরিয়ায়। ইসরায়েল আর্মি বলছে শুক্রবার তারা হামলা চালিয়েছে রাজধানী দামেস্কে সিরিয়ার অ্যান্টি এয়ার গান ও সারফেস টু সারফেস মিসাইল সিস্টেম লক্ষ্য করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার হামলার পর এক বিবৃতিতে বলেছেন, দ্রুজ সম্প্রদায়ের উপর কোনো হামলা তারা মেনে নেবে না। দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় তারা অঙ্গীকারাবদ্ধ। দ্রুজ সম্প্রদায় শিয়া ইসলামের একটি শাখা। সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে তাদের বসবাস। ইসরায়েল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান মালভূমি এলাকায় রয়েছে বিপুল সংখ্যক দ্রুজ। দ্রুজদের অনেকে ইসরায়েলপন্থী এবং অনেকে সিরিয়াপন্থী। অনেক দ্রুজ রয়েছে ইসরায়েলের আর্মিতে। সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলায় স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানানো হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট অফিসে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই ধরনের আগ্রাসন আঞ্চলিক ও শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে বড় ধরনের আঘাত। ইসরায়েলের এই আগ্রাসন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ায় সহায়তা করবে। এদিকে ইয়েমেনে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। শুক্রবার তারা বিমান হামলা চালিয়েছে রাস আল ইসা বন্দরে। এক সপ্তাহ আগে এই এলাকায় হামলায় নিহত হয়েছে কমপক্ষে 80 ইয়েমেনি। শুক্রবার ইয়েমেনের হুথি আর্মি 2টি মিসাইল হামলা চালায় ইসরায়েলের রামাত ডেভিড সামরিক ঘাঁটি লক্ষ্য করে। তবে উভয় মিসাইল ইসরায়েলের আকাশে প্রতিহত করার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছাকাছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা এখন অনেক কাছে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে, তবে সমস্যা এখনও রয়ে গেছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও 100 দিন ব্যয় করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, যদি ইউক্রেন দ্রুত শান্তি চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র বের হয়ে আসবে মধ্যস্থতা থেকে। এই হুমকির পর 30 এপ্রিল ইউক্রেন যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত হয়েছে খনিজ সম্পদ চুক্তির। অনেক বিশ্লেষকের মতে, যুদ্ধ বন্ধের কথা বলে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র তার স্বার্থ আদায় করে নিয়েছে। এখন যুদ্ধ বন্ধে তারা কতটা আন্তরিক তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। এদিকে শুক্রবার রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে। এর আগের দিন বৃহস্পতিবার ইউক্রেন ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায় রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায়। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের 121টি ড্রোন ভূপাতিত করেছে বৃহস্পতিবার। 2026 সালের জন্য $893 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার প্রস্তাবিত এই প্রতিরক্ষা বাজেট প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই বাজেট 2025 সালের তুলনায় শতকরা 13 ভাগ বেশি। 2025 সালের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সামরিক বাজেট বরাদ্দ করা হয়েছে $849 বিলিয়ন। তবে ট্রাম্প এবং পেট হেগসেথ উভয়ের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল 2026 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট হবে $1 ট্রিলিয়ন বা $1000 বিলিয়ন। কিন্তু হোয়াইট হাউস শুক্রবার তা থেকে $100 বিলিয়ন বেশি কমিয়ে প্রতিরক্ষা বাজেট প্রস্তাব হাজির করল। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা এবং গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। সংবাদ উপস্থাপনের সময় নিজস্ব উস্কানিমূলক মতামত ছুড়ে দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে কাজ করে প্রতিষ্ঠানটি, এমন দাবি করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বিক্ষোভকারীরা গণতন্ত্র ও সংবিধানকে অবমাননার অভিযোগ করেন চ্যানেলটির সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধে। মনে হয় যে আপনি সেকুলার, আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। জানা যায়, ময়ূক রঞ্জন সহ চ্যানেলটির প্রায় সকল সাংবাদিক সংবাদ উপস্থাপনার সময় নিজস্ব মতামত প্রচার করেন, যেটি সাংবাদিকতার পরিপন্থী এবং উস্কানিমূলক। বিক্ষোভকারীরা দাবি করেন, ময়ূক রঞ্জন সহ রিপাবলিক বাংলার সকল সাংবাদিক ভারতের RSS ও বিজেপির মুখপাত্র হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টিকারী এই সাংবাদিকদের যেখানে দেখবে সেখানেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও সারাদের। জানা যায়, সংবিধান বিরোধী ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে রিপাবলিক বাংলা চ্যানেল ও ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। সাম্প্রদায়িক দৃশ্য আছে, তার জন্য আমরা তার বিরুদ্ধে এবং তার চ্যানেলের বিরুদ্ধে আজ এফআইআর করলাম দমকল থানাতে। ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে মামলা হওয়ার
আগে থেকেই মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানোর কুখ্যাতি রয়েছে তার। এছাড়াও সংবাদ উপস্থাপনার সময় অদ্ভুত অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি করায় ভারত ও বাংলাদেশের মানুষের কাছে হকার সাংবাদিক নামেও ব্যাপক পরিচিতি আছে ময়ূখ রঞ্জনের। টিন ভাঙা, লোহা ভাঙা, জুতো ছেঁড়া নেবেন বলে হকার চিৎকার করে ওই রকম সাংবাদিক হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ডাহা, মিথ্যা ও নানা রকম গুজব ছড়ায় রিপাবলিক বাংলা চ্যানেলের ময়ূখ রঞ্জন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চরম মিথ্যাচার করে সংবাদ প্রচার করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলে, যার অধিকাংশ সংবাদ ময়ূখ উদ্দেশ্য প্রণোদিত হয়ে করেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। সে ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে ময়ূখ তার চ্যানেলে একাধিক সংবাদ প্রচার করে দাবি করেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে বিতর্কিত করতে অপপ্রচার চালায় ময়ূখ রঞ্জন ঘোষ। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় বাংলাদেশিদের কাছে হকার এবং জোকার সাংবাদিক নামে পরিচিত ময়ূখ এখন ভারতীয়দের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের কারণে ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এতে ক্ষতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, যে কারণে ময়ূখ রঞ্জনকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। এরা সুস্থ সামাজিক পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। এরা সমাজের ক্যান্সার। এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবেন তত ভালো হবে সমাজে। রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এদের আইনের আওতায় এনে অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা ও ময়ূখ রঞ্জন সহ অপপ্রচারে লিপ্ত থাকা সকলকে দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলন আরও বৃহদাকার হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।